2025 দাঁড়িয়ে যে মহান গণিত ব্যক্তিকে আমরা স্মরণ করছি আবুবকর বিশ্ববিদ্যালয়কে প্রাঙ্গণে। সেই দিনটিকে আমরা নাচ গান আবৃত্তি ছড়া বিভিন্ন উক্তি বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্য দিয়ে স্মরণ করি। সেই বিশেষ দিন ছিল দিনটি হচ্ছে 11 সেপ্টেম্বর 1893। 11 সেপ্টেম্বর 1893 সাল সেই পশ্চিমা দেশের আমেরিকা যুক্তরাষ্ট্র আর্ট অফ ইনস্টিটিউট কানে একটু বলবো ছাত্রদের যারা কথা বলছে, কথা বলার অর্থ নিজেদের প্রতি অস্থিরতা বাড়িয়ে তুলছ। আমাদের প্রধান শিক্ষক মহাশয় আচার্য মহাশয় তোমাদের অনুষ্ঠানের শুরুতে বারবার নীলেন্দ্রবাবু অন্যান্য শিক্ষক মহাশয়রা বলেছেন আজকের একটা অনুষ্ঠান অনারম্বর অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা তোমাদের জন্য যুবশক্তির জন্য, যাকে সামনে রেখে এত সুন্দর অনুষ্ঠান তার ভিতরেই তোমরা অনেকটা ধুলোয় মিশে দিচ্ছ। যারা শুধু অংশগ্রহণ করেছে তারাই এখানে মুখসজ্জা নয়, যারা বাড়িতে বসে রয়েছে তারাও আজকে আমাদের যুব সম্প্রদায় হয়ে ওঠা শক্তি বা কারিগর। বারবার তোমাদের বলবো কথা বলবে না, চুপচাপ বসো। তোমাদের অবশ্য অনুষ্ঠান ভালো ভালো অনুষ্ঠান রয়েছে, প্রোগ্রামগুলো রয়েছে, আমাদের দীপাবলি অনুষ্ঠান রয়েছে অনেক, তোমরা অনেক কিছু বলবে। কথা বলার মধ্য দিয়ে নিজেদের মধ্যে অস্থিরতা হবে না, যেটা বলছিলাম। এই আর একটা এই আর গরিয়সী যে ব্যক্তি মুখস্থিত একটি বাক্য উঠে এসেছিল, মাই ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা। তালি পড়ছে চতুর্দিকে তালি, সেই প্রেক্ষাগৃহে যে তালির আওয়াজে গোটা প্রেক্ষাগৃহ গমগম করছিল। তো এমন অবস্থায় কেন তালি পড়ল না, তার কারণ সেখানে যিনি বক্তব্য রাখছিলেন, বক্তব্য রাখার আগে সেই ব্যক্তি একটা কোণায় গিয়ে বসেছিল, এমন ভাবে একটা কোণায় গিয়ে এমন ভাবে বসেছিল আর অনেকটা কম্পিত। কি বলবো আজকের দিনটা, যে উদ্দেশ্যে শুধু জাহাজে চেপে অরিয়েন্ট জাহাজে চেপে আমি এখানে এসেছি, আর যিনি পাঠিয়েছেন তার সম্মান কতটা রাখতে পারবো, আমি আমার সনাতন ধর্ম সম্পর্কে কতটা বলতে পারবো, এই চিন্তা করতে করতে তিনি এটাও ভাবছিলেন এখানে বহু গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, মহান ব্যক্তিরা রয়েছেন, যে যার মতো করে ধর্ম সম্পর্কে তারা সমাজ সম্পর্কে বলে যাচ্ছেন। আমি কি বলবো, আমার কাছে বড় কোনো স্ক্রিপ্ট নেই, আমার কাছে বড় কোনো লেখা নেই, কি বলবো। সর্বশেষ সময় এলো স্বামী বিবেকানন্দের কিছু বলার জন্য। বেঁধে দেওয়া হলো 1.5 মিনিট থেকে 2 মিনিট, বেঁধে দেওয়া হলো 1.5 থেকে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে তুমি তোমার সম্পর্কে, তোমার ভারতবর্ষ সম্পর্কে তোমার মূল ভাবনা বলবে। দাঁড়াতে দাঁড়ালো এবং সেই মহান যে বাক্য করেছিল বারবার তোমাদের কানে বেজে উঠে, তালি পড়েছিল। একটু পরে ফল চোখে কান্না বেরিয়ে এসেছিল। কান্না যখন বেরিয়ে এসেছিল সে সেটাই ভাবছিল, আমার চোখের জল এই কারণে বেরিয়ে আসছে, আমি যে দেশের হয়ে, যে ধর্মের হয়ে আজ এই প্রেক্ষাগৃহে এসেছি, আর অবশ্যই সেই দেশে গোলামী বুজুর্গি কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা আমাকে নিয়ে তাচ্ছিল্য করে, আমাকে দাম দেওয়ার পর ওই গঙ্গা ঘাটে গিয়ে স্নান করে আসে, আর সেই দেশের হয়ে আমি এখানে বলতে এসেছি। এই কারণে কান্নায় তার চোখ ছড়ছড় অবস্থায় ভেসে উঠেছিল। সালটা ছিল 1893 11 সেপ্টেম্বর। যখন এমন বক্তব্য চলছিল, ধর্মপ্রচার চলছিল, ভারতবর্ষকে ফিরিয়ে দেওয়ার জায়গা চলছিল, ঠিক 4 বছরের মাথায় সেই প্রাচ্য আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, পশ্চিমা দুনিয়া থেকে তিনি ফিরে এলেন।
ছাত্রদের বলবো তোমরা একটু শুনবে, অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে, অনেকে শুনছো না, কথাবার্তা করছো, বাক্যলাপ করছো। ভারতবর্ষে ফিরে এলেন, কোথায় ফিরে এলেন না কলকাতাতে। স্টেশনটার নাম ছিল, যেখানে নেমেছিল, শিয়ালদা স্টেশন। তাদের বা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, সেই অবস্থা তার নাম ছিল স্বামী বিবেকানন্দ। সম্বর্ধনা দেওয়ার জন্য কাতারে কাতারে মানুষের ভিড়, প্রায় জানা যায় সেই সময় 20,000 মানুষের উপস্থিতি, 20,000 মানুষের উপস্থিতি তাকে সাদরে সম্বর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল। এমন অবস্থায় যখন স্বামী বিবেকানন্দ ও তার অনুরাগীরা নেমে এসেছে ট্রেন থেকে, তাকে বরণ করে নেওয়ার জন্য সাত ঝঞ্ঝা বাজিয়ে, ঢাক বাজিয়ে, করতালি ছোঁয়া লেগে জয়ধ্বনি উঠল, জয়তু স্বামী বিবেকানন্দ, জয়তু রামকৃষ্ণ চরণম, জয়তু স্বামী বিবেকানন্দ। বলতে বলতে মুখধ্বনির আওয়াজে বাক্যলাভের মতো দিয়ে চলছে বেলুড় মঠের দিকে। এমনই ছিল স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী। তার তো সেই 7 বছর আগে ফিরে যেতে হয়। সেই 7 বছর আগে, যে সময় স্বামী বিবেকানন্দ কলকাতা থেকে যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ ধর্ম প্রচারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, যে সময় তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতকে চিনার যাত্রায় বেরিয়েছিলেন, তার পূর্বে সেই 7 বছর আগে কথা বলা উচিত। অর্থাৎ 1897 সালে 19শে ফেব্রুয়ারি যখন তিনি কলকাতা এসেছিলেন, তার পূর্বের কথা বলা উচিত। খুব দারিদ্র অবস্থায়, শোচনীয় অবস্থায়, দুদিন খায়, 4 দিন ভুক্ত অবস্থায় অনাহারে দিন যাপন চলছিল স্বামী বিবেকানন্দের। দারিদ্রতা তাকে ঘিরে ধরেছিল। এমন অবস্থায় যখন তিনার গুরু পরমহংস রামকৃষ্ণ যখন সমাধিস্থ হলেন, তিনি গুজরান করলেন, আত্মা তার দেহ থেকে বেরিয়ে যখন পরলোক গমন করলেন স্বর্গের উদ্দেশ্যে, এমন অবস্থায় নিজেকে মানিয়ে যাগযজ্ঞ করে স্বামী বিবেকানন্দ এবং তার সহযোগী সন্ন্যাসীরা ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। আর ওই সময় তারা বলানগরের বাড়িতে তারা বসবাস করত। প্রথমেই বলছিলাম, খুব দুঃখ দুর্দশা অবস্থায় তার দিনকাল কাটছিল। 2 পয়সা ছিল না, কি খাবে, কি অবস্থায় চলবে, তার দিন গুজরান করবে, এমন পরিস্থিতি সংকট মুহূর্তে সে উপস্থিত হয়েছিল। এমন সময় ভুবনেশ্বরী দেবী, মায়ের নাম, তার যদি জীবনকালের কথা একটু জানা যায়, পিতা বিশ্বনাথ দত্তে কোন আলো করে আমার এই ধরিত্রীতে পা রেখেছিল স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দের যদি জন্মের দিনের কথা জানা যায়, ওই 2 সাল আগের কথা বলছি, জন্মের কথাটা যদি একটু জানা যায়, সেই স্বামী বিবেকানন্দ যখন এই ধরিত্রীতে পা রেখেছিল, তখন তার জন্মাবস্থায় পরবর্তীকালে নামকরণ করা হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত। 7 পুরুষ আইনজীবী, তোরা তার বংশ পরম্পরায় তার বাবাও ছিলেন একজন দক্ষ আইনজীবী হলেও তার পরিবারের দুঃখ দুর্দশা কিন্তু কোনো সময় কেন কেটে যায়নি, বরং আস্তে পিছিয়ে জড়িয়ে ধরেছিল। একই রকম ভাবে তিনার মাতা তাকে যখন গর্ভে ধারণ করেছিলেন, আমরা অনেক সময় শুনে থাকি তার মাতা ভুবনেশ্বরী দেবী শিবের উপাসনা করতেন। আর তিনি, আমরা অনেক লেখা শুনেছি, স্বপ্নে তিনি শিবকে দেখেছিলেন, আর শিবের উপাস্য অংশ হিসাবে এই স্বামী বিবেকানন্দের এই পৃথিবীতে আগমন। ছোট অবস্থা থেকে সে ছিল খুব চঞ্চল কিন্তু বাস্তববাদী। ছোট অবস্থা থেকে ছিল শিক্ষিত, জ্ঞানী, গুণী এবং বেদান্ত চর্চায় পারদর্শী। সেই 8 বছর বয়সে তাকে ভর্তি করা হয়েছিল কলকাতা একটি স্কুলে। সেখান থেকে তাকে প্রেসিডেন্সি কলেজ, আর প্রেসিডেন্সি কলেজে পড়াশোনায় তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ফার্স্ট ডিভিশনে পাস করেছিলেন। আর সেখান থেকে খ্রিস্টান কলেজ, যখন কলেজে পড়াশোনা চলছিল, তখন ওই কলেজের অধ্যাপক তিনি বলতেন যে আমি এমন বিধ্বংস ছাত্র, মহিষী ছাত্র কোথাও দেখিনি, গোটা পৃথিবীর অনেক বেশি ঘুরেছি, কিন্তু এমন ছাত্র আমি আমার এই কলেজে প্রথম দেখলাম। তার সম্পর্কে যদি সত্যি কিছু বলতে হয়,
তিনি ছিলেন একটা জেরক্স মেশিন, তিনি ছিলেন একটা জেরক্স মেশিনের মতো। এখানে একটা গল্প বললে তোমাদের হয়তো মাথায় ঢুকবে। যখন তিনি জাহাজে করে যাচ্ছিলেন আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলেন ধর্মসভায় অংশগ্রহণ করবার জন্য, এক জাহাজের ক্যাপ্টেন, ওই জাহাজের ছিল নাম ক্যাপ্টেন, তাকে একটি পেপার দিয়েছিল। সেই পেপার কোনোটাই কিন্তু পড়েছিলেন, কিন্তু কোনোভাবে সেই পেপারটি জলে পড়ে যায়, সমুদ্রে পড়ে যায়। পরবর্তী সময়ে যখন সেই পেপারটি চাইতে যায় ক্যাপ্টেন, তখন তিনি পেপারটা দিতে পারেননি, আর জাহাজের ক্যাপ্টেন তাকে খুব ভুগেছিল। তখন তিনি যখন তীরে পৌঁছায়, দেশে পৌঁছানোর আগে এসে বন্দরে গিয়ে পৌঁছলো, তখন পৌঁছানোর আগে অনেক কিছু লেখা একটা কাগজে লিখে সেই ক্যাপ্টেন দেখার পর অবাক হয়ে গেছিল যে পেপারে যা কিছু লেখা ছিল সব কিছুই এই লেখাটার মধ্যে রয়েছে। এমন ছিলেন স্বামী বিবেকানন্দ। যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করছি, তিনি বলতেন গীতা পার অপেক্ষা পূর্বল খেলা ভালো। কিন্তু কি অর্থে বলেছিলেন এটাকে আমরা জানি না, বিদ্যার্থীরা অনেকে বলে থাকে। কেন বলেছিল তার খারাপটা সমালোচনা করে থাকি। তিনি এই কারণে বলেছিলেন, তিনি ছিলেন একজন সন্ন্যাসী। তিনি ছিলেন সন্ন্যাসী। সন্ন্যাসী মানে নিরামিষ ভক্ষণ করবে, সন্ন্যাসী মানে আমিষ থেকে দূরে থাকবে। কিন্তু একজন সন্ন্যাসী হয়ে কিভাবে মাছ মাংস ভক্ষণ করে? তিনি এমনই ছিলেন বাস্তববাদী। সেই কারণে কোন কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে গীতা পার অপেক্ষা ফুটবল খেলা ভালো। তার অর্থটা এটাই ছিল, আগে খেলাধুলা করলে, খাওয়া দাওয়া ভালো করলে, আমি জানি দুটোই যদি খাই, তাদের যদি আমার শরীর ভালো থাকে, খেলাধুলা পার্টি ভালোভাবে করতে পারি, তবেই তো আমি গীতা পাঠ করতে গেলে যে স্থিরতা, যে মন দরকার, তা এমনি সংকীর্ণতা শরীরে কখনো সম্ভব নয়। তিনি ছিলেন অনেকটা ওই নিরামিষ সন্ন্যাসীদের বিপরীতে বাস্তববাদী। সেই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যখন এমন চর্চা চলছিল, এমন অবস্থা তার যদি পূর্বের ঘটনা দেখা যায়, 1885 সালে তার 83 সাল তার পিতা যখন মারা গেল বিশ্বনাথ দত্ত, আর তার পরে তিনি আরো দুর্দশায় জর্জরিত হয়ে পড়েছিলেন। এমন অবস্থাতে তিনি যখন অবস্থায় জর্জরিত, খেতে পারছে না, সেই অবস্থায় কিছু অনুরাগীকে নিয়ে পরবর্তীকালে তিনি বড়নগরের বাড়িতে যখন থাকতেন, সেখান থেকে সুরেন্দ্রনাথ মিত্রের সঙ্গে দেখা হয়। আর সুরেন্দ্রনাথ মিত্র নামে একটি কলেজ রয়েছে। সেই সুরেন্দ্রনাথ মিত্রের সাক্ষাতে রামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। আর রামকৃষ্ণের সহযোগী এসে তার জীবনটা হয়েছিল ধন্য। তার দুঃখটা আরো বেড়েছিল। যার সংস্পর্শে তার জীবনটা ধন্য হয়েছিল, তার গলার ক্যান্সার ধরা পড়েছিল, এবং পরবর্তীকালে তার মারা যাওয়ার পর, অর্থাৎ রামকৃষ্ণের মারা যাওয়ার পর তিনি ভারত সেবায় বেরিয়ে পড়েছিলেন। এখান থেকেই তার যাত্রাপথ শুরু। আর তার যাত্রাপথের শুরুর পূর্বে, যখন তার পূর্বের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, তার পরবর্তী নাম হয়েছিল কি বিবিধাভূষণ দত্ত। আর এই অবস্থাতে তিনি ছাড়লেন ভারত যাত্রার উদ্দেশ্যে। আর সেখান থেকে তিনি পৌঁছলেন কলকাতা, শিয়ালদা হয়ে ঋষিকেশ হয়ে পৌঁছলেন আলমোড়া থেকে গেলেন শুধু রাজস্থানের রাজা অজিত সিংয়ের সঙ্গে যখন দেখা হলো, অজিত সিং তখন তাকে সাদরে গ্রহণ করলো এবং নাম দিল স্বামী বিবেকানন্দ। আর সেই স্বামী বিবেকানন্দ বলল, তোমার মধ্যে যে আধ্যাত্মিকতা, বৈদান্তিকতা রয়েছে, তুমি তোমার ধর্মে সনাতনে কবিতা, মর্মান্ততা, গুরুত্বপূর্ণ তাৎপর্যতা তুলে ধরো বিশ্ববাসীর কাছে। সেখান থেকে ওরিয়েন্ট জাহাজ করে তিনি যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এমন ছিলেন স্বামী বিবেকানন্দ। আর সেই জাহাজে চেপে যখন আমেরিকায় চিকাগোতে পৌঁছালো, সেই চিকাগোতে সে আরো ইনস্টিটিউটে তিনি তার সেই সংক্ষিপ্ত বক্তৃতার যে 2 মিনিটের বক্তব্য ছিল, যে 2 মিনিটের বক্তব্যে তালি করেছিল, সেই বক্তব্য 2 ঘন্টা ধরে চালিয়েছিলেন। 2 ঘন্টা ধরে। আমি সেই স্বামী বিবেকানন্দ বলছি, সেই ব্যক্তি বলছি যে সনাতনে হয়ে আপনাদের সামনে উপস্থিত, যে ধর্ম বাকি ধর্মকে সত্য হিসেবে গ্রহণ করছে। যখন রোমান যুদ্ধ চলছে, একে অপরে নিধন চলছে, তখন ইহুদিরা তার দেশ ছেড়ে বেড়াচ্ছে। আমার ধর্ম সেটাই, যে
সেই ইহুদিদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম। আমার ধর্ম সেটাই যে পার্সিক জরাসুস্ত এমন ধর্মের অনুযায়ীতে আমরা গ্রহণ করেছিলাম, ভারতে বসবাস জায়গা করে দিয়েছিলাম। বড় ধর্ম সহিষ্ণুতার কথা বলেছিলেন, গোলামি থেকে দূরে থাকতে বলেছিলেন, এমন ছিলেন স্বামী বিবেকানন্দ। তাই শেষে তার একটা বাণীকে শেষ করবো। তিনি বলতেন, কিছু করতে গেলে কর্ম করতে হবে, চেষ্টা করতে হবে, তাতে তুমি পথ পাবে, অজুহাতে কোনো পথ পাবে না। বলতেন, ওঠো জাগো, যতক্ষণ লোককে পৌঁছাও ততক্ষণ থেমে থাকো না, যতক্ষণ লোককে পৌঁছাও থেমে থাকো না। বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, অনেক কিছু ছিল বলার ছিল, কিন্তু আরো আমাদের রয়েছে, এখানে বলে আমি শেষ করছি। স্বামী বিবেকানন্দকে আজকে বক্তব্য শেষ করলাম।